সুস্বাগতম। পর্যটনে স্বয়ংসম্পূর্ণ ও বিশেষ তাৎপর্যময় জেলা বীরভূম। বীরভূম জেলা, যা রাঙ্গামাটির দেশ নামে পরিচিত, তার সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক পীঠস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রদর্শনীয় স্থানগুলির মধ্যে শান্তিনিকেতন, তারাপীঠ মন্দির বা বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ, মামাভাগ্নে পাহাড়, কঙ্কালীতলা, আমখই, কাঠ জীবাশ্ম পার্ক এবং কোপাই নদী অন্যতম। এই তাৎপর্যময় পর্যটন ক্ষেত্র বীরভূম জেলাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বর্ণময় বীরভূমে স্বর্ণময় সফর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে অবস্থিত রাঢ়বঙ্গের একটি অন্যতম জেলা বীরভূম। বীরভূমের কঙ্করময় ধূসর গৌরিক রাঙ্গামাটি, অসমতল ভূমি, উঁচু নিচু ঢালু পথ, জঙ্গলাকীর্ণ অরণ্যানী, নদী নালা, উত্তরাঞ্চলে ছোট ছোট পাহাড়ের টিলা, সীমান্তের অদূরে ধূসর শুভ্র গিরিশ্রেণী, প্রকৃতির সামগ্রিক রুক্ষ রাঙ্গামাটির দেশে সোনাঝুরি শিমুল পলাশের আবেশ, আর অন্যদিকে বর্ষার সবুজ ফসল ভাণ্ডার। লৌকিক ও আদিবাসী সংস্কৃতির এক উর্বর ভূমি, লোক ঐতিহ্যের তীর্থভূমি। মধ্যযুগের বাংলার ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন ছড়িয়ে রয়েছে বীরভূম জেলায়। এই রাঙ্গামাটির বুকে ইংরেজদের তাণ্ডব, মানুষের হাহাকার, সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানহু চাঁদ ভৈরবের বীরত্ব কাহিনীর স্মৃতিচিহ্নগুলি আজও জাগ্রত জীবন্ত। ছোটনাগপুরের মালভূমির ছুঁয়ে অবস্থান পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা বীরভূম। বীরভূম জেলার লাল মাটির পর্যটকদের আকর্ষণকারী স্থানের অভাব নেই। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে সাম্রাজ্যবাদ বিরোধী বহু সংগ্রামের বিভিন্ন নিদর্শন অক্ষয় অমর হয়ে আছে এই জেলায়। এছাড়া আছে দর্শনীয় ধর্মীয় স্থান, মসজিদ, ঐতিহাসিক স্থান, প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয়। এই জেলাতেই শ্যামল বনানীর ছায়া ঘেরা শান্তিনিকেতন। বিশ্বজননীতার মহান আদর্শে উদ্বুদ্ধ, প্রাকৃতিক নিবিড় সান্নিধ্য, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মশালার অন্যতম প্রাণকেন্দ্র। সারা পৃথিবীর কাছে সুপরিচিত আন্তর্জাতিক মানের এক বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, যার নাম। নৈসর্গিক মনোরম পরিবেশে এখানে শিল্প, সাহিত্য, ভাস্কর্য, সঙ্গীত সাধনার বিশেষ সুযোগ রয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা সারা বছরে এখানে আসে জ্ঞান অর্জনের জন্য। কেউ বা আসে শুধু ভ্রমণের উদ্দেশ্যে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে শান্তিনিকেতন, শ্রীনিকেতন অতি পরিচিত নাম। আন্তর্জাতিক ক্ষেত্রেও আজ এই দুটি স্থান যথেষ্ট মর্যাদাপ্রাপ্ত। বোলপুর স্টেশন থেকে ভুবনডাঙ্গা গ্রাম পেরিয়ে 3 কিলোমিটার পথ অতিক্রম করে শান্তিনিকেতনে আসা যায়। আশ্রমে ঢোকার ঠিক অব্যবহিত পূর্বে বাহাতে পরে বাঁধ দিয়ে ঘেরা একটা বড় পুকুর, তারপরে বিশ্বভারতী এলাকা শুরু। একটু এগিয়ে ডান হাতে স্টেট ব্যাংক ছাড়িয়ে বাঁ দিকের পিচ রাস্তা ধরে এগোলে সামনে পড়বে নিচু বাংলা। এই অঞ্চলে রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথের বাসকুঠির। স্টেট ব্যাংককে ডান হাতে রেখে যদি সোজা এগিয়ে যাওয়া যায় তাহলে অন্যদিকে দেখা যায় বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়। তারই মুখোমুখি পূর্বমুখী পিচ রাস্তার উপর হলুদ রাঙ্গা সুদৃশ্য বিশালাকৃতি বাড়িটি বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার। আশ্রমের দ্বিতীয় প্রবেশদ্বারটি থেকে নেপাল রোডের শুরু। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে ঠিক পশ্চিম দিকে তাকালে দ্বিতীয় প্রবেশদ্বারটি চোখে পড়ে, যদিও সর্বসাধারণের ব্যবহারের জন্য এই প্রবেশদ্বারটি খোলা থাকে না। হিন্দি ভবন, চীনে ভবনকে পাশে রেখে অন্যদিকে বিদ্যাভবন রেখে নেপাল রোড
বৃত্তাকারে আশ্রমকে প্রদক্ষিণ করেছে। বোলপুর শান্তিনিকেতন রোডের পর তৃতীয় আরেকটি প্রবেশদ্বার রয়েছে। সেই রাস্তা দিয়ে এগোলেই ডান দিকে রবীন্দ্রনাথের দেহলি ও নতুন বাড়ি, তারপরে বিখ্যাত শালবীথি, অতি পরিচিত আম্রকুঞ্জ। বিশ্বভারতীর প্রধান প্রবেশদ্বারটি দেখতে পাওয়া যাবে শ্রীনিকেতন শান্তিনিকেতন রোডের উপর। এই প্রবেশদ্বারটির ডান দিকে সাতিমতলা এবং বাঁ দিকে তালধ্বজ কুঠিরখানি। প্রবেশপথ অতিক্রম করে ভেতরে ঢুকতে বাঁ হাতে পাওয়া যাবে ইউরোপে থেকে আনা কাচের তৈরি নির্মিত উপাসনা মন্দিরটি, এবং সোজাসুজি তাকালে আশ্রমের সুপ্রাচীন অট্টালিকা বাড়ি, যার নামে সাতিমতলা অতিক্রম করলেই চোখে পড়বে নন্দনকানন মিউজিয়াম এবং তৎসংলগ্ন পশ্চিম দিকে বড় এলাকা জুড়ে কলাভবন চত্বর। এই কলাভবনে আজ বিশ্বজোড়া খ্যাতি। প্রতিষ্ঠার সময় থেকেই কলাভবন নানাভাবে নিজের স্বাতন্ত্র্য এবং স্বকীয়তায় পরিচয় দিয়ে আসছে। কলাভবন সঙ্গীত ভবন চত্বর থেকে শ্রীনিকেতন যাবার বড় রাস্তার উঠে ডান দিকে কিছুটা এগিয়ে বাঁহাতে পড়বে উত্তরায়ণ অঞ্চল। এখানে রবীন্দ্রনাথের বাসগৃহগুলির অবস্থান। শ্রীনিকেতন রবীন্দ্রনাথের জীবন ও কর্মের অন্যতম একটি দিক। এখানে তিনি পল্লী সংগঠন তৈরি করেন। ভারতবর্ষের পল্লী সংগঠনের কাজে তিনি ছিলেন প্রথম সারির লোক। গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় নিজেদের উন্নতি করবে, এই ছিল তার অভিপ্রায়। শান্তিনিকেতন শ্রীনিকেতনে সারা বছর জুড়ে আয়োজিত হয় অসংখ্য উৎসব অনুষ্ঠান। অভিনবত্বে থাকে উৎসবগুলি নানান রং বেরঙের। হাজার হাজার পর্যটকের আসেন এই শ্রীনিকেতনে ঘুরে দেখার জন্য, এবং বারবার এই তীর্থভূমিতে আসতে বাধ্য করে ওই পর্যটকদের। শান্তিনিকেতনের থেকে যে রাস্তাটি ক্যানেলের পাড় দিয়ে বাঁ দিকে গেছে, তার ডান হাতে পড়বে বন বিভাগের অধীনস্থ সোনাঝুরির বন। ক্যানেল পার হয়ে উত্তর দিকে কোপাই নদী অভিমুখে রাস্তা ধরে এগুলি পথে কিছু গ্রাম পড়বে, যার সঙ্গে শান্তিনিকেতনের সংস্পর্শ খুব নিবিড়। এদের মধ্যে কিছু সাঁওতাল গ্রামও আছে। গ্রামগুলি অন্যতম হলো গোয়ালপাড়া। এই গ্রামেরই গা ঘেঁষে বয়ে গেছে কোপাই নদী। সাঁওতাল গ্রামের মুখে পরিপাটি করে নিকানো সাঁওতাল কুটিরের দেওয়াল উজ্জ্বল রঙের আঁকা পদ্মলতা, হাতি ঘোড়া আর জ্যামিতির নকশার অনবদ্য বিন্যাস ছাড়াও দেওয়ালে কত গল্প, কত কাহিনী ধরা আছে। লাল মাটির দেশের প্রাণের স্পন্দন যেন এখানে অনুভব করা যায়। অনেক চেনা অচেনা শান্তিনিকেতনে শ্রীনিকেতনকে কেন্দ্র করে যাওয়ার পথে আরও অনেক নতুন পর্যটন কেন্দ্র। শান্তিনিকেতন থেকে 9 কিলোমিটার দিয়ে বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র কঙ্কালীতলা, পুরাণ কথিত 51 পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। সতীর কোমরের অংশ এখানে পড়েছে বলে কথিত। এই কঙ্কালীতলায় বহু সাধক যুগ যুগ ধরে সাধনা করেছেন, সিদ্ধিলাভ করেছেন। এই স্থানটি বহু ঘটনা ইতিহাস রয়েছে। মায়ের মন্দিরের পাশেই কুণ্ডু মা কালীর কুণ্ডুতে মা কালীর পাথরের মূর্তি সাইতা। তার পাশে শ্মশান ও সংলগ্ন স্থানে দিয়ে বয়ে যাচ্ছে অনন্তকাল ধরে অনন্ত কোপাই নদী। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মায়ের মন্দিরের চারপাশে খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ, অতীব সুন্দর। মা কঙ্কালী কখনো মৃন্ময়ী, আবার কখনো তিনি চিন্ময়ী, কখনো বা কঙ্কালেশ্বরী, আবার কখনো বা স্বাভাবিক নারী। খুব সুন্দর গ্রামীণ পরিবেশে বিরাজিত মায়ের মন্দির। প্রত্যেক মহাপীঠে একটি করে ভৈরব থাকেন। কঙ্কালী মহাপীঠে বা ভৈরব আছেন রুরু ভৈরব। বর্তমানে প্রচলিত কাঞ্চীশ্বর শিব মন্দিরের পশ্চিমে বিল্ল বৃক্ষের নিচে রুরি ভৈরবের পূজা তিনি পূজা পাচ্ছেন। কঙ্কালীতলা বিশেষ করে পুজো হয় চৈত্র সংক্রান্তিতে। বিরাট মেলা বসে। এই সময় পর্যটকদের ভিড় নামে। কঙ্কালী থেকে কঙ্কালীতলা থেকে মোড় ঘুরলেই লাভপুরের দূরত্ব 28 কিলোমিটার। চলুন লাভপুরে। ইতিহাস আর পুরাণের আলো আধারি
মেলামেশায় গ্রামটিকে দেবী ফুল্লরার পিঠ বলে পরিচিত। তবে লাভপুরের মাটিতে জন্মেছেন অনেক আধুনিক কবি এবং দিকপাল। তাদের মধ্যে একজন হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লাভপুর এবং তৎসংলগ্ন অঞ্চলকে কেন্দ্র করেই রচেছিলেন সমাজ জীবনের নানা গল্পকথা। তারাশঙ্কর লাভপুর সম্বন্ধে লিখেছেন, লাভপুর গ্রামকে নিয়ে অদ্ভুত গ্রাম, আমার জন্মস্থান, আমার মাতৃভূমি, পিতৃপুরুষের লীলাভূমি বলে অতি রঞ্জন করেছেন তিনি কাব্যে এবং সাহিত্যে। সময় বদলের সাথে সঙ্গে লাভপুর বদলালেও এখানকার গ্রাম জীবনের চেনা পথ বদলায়নি। লাভপুর রেল স্টেশন পর্যটকদের কাছে একটি অনবদ্য আকর্ষণ কেন্দ্র। ছোট পাথরের ট্রেন ও রেল স্টেশন একটি ভিন্ন আঙ্গিকের। প্রতি বছর অসংখ্য পর্যটক দেবী ফুল্লরার মন্দির এবং তারাশঙ্করের সংগ্রহশালা, বসতবাটি দেখার জন্য এখানে লাভপুর গ্রামে আসেন। এই গ্রামের কিছু দূরেই চণ্ডীদাসের গ্রাম নানুর। বীরভূমের মাটিতে শুধু কর্মসাধনায় নয়, কাব্য সাধনা করেছেন এই যুগান্তর ধরে হয়েছে, যুগান্তর। তো সে কথাতে প্রাণ ধরতে গেলে আপনি চলে আসুন পর্যটক কবি চণ্ডীদাসের জন্মস্থান নানুরে। এখানে দেখতে পাবেন ধ্বংস রয়েছে কবির জন্মভিটের। গবেষকরা চণ্ডীদাসের জন্মস্থান হিসেবে নানুরকে স্বীকৃতি দিতে নানা মতের চাপার উত্তর চালিয়েছেন, কিন্তু এর আকাশে বাসে জনশ্রুতিতে চণ্ডীদাসের রজকিনীর সঙ্গে তার রোমান্টিক প্রেম, সাধন ভজন, তার মৃত্যু কিংবদন্তির মায়াকুহক আবিষ্ট করে তোলে পর্যটককে। বোলপুর স্টেশন থেকে মজলিশনগর মাত্র 40 মিনিটের রাস্তায় এই নতুন পর্যটন কেন্দ্র। এখানে একটি পাখিয়ালয় গড়ে উঠেছে। এরপরে আপনার মোরগ্রাম হয়ে বীরভূমে অত্যাধুনিক সড়ক কিছুটা বাঁদিকে এগুলি কেন্দ্রবিন্দু গ্রাম। রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের স্মৃতি বিজড়িত এই গ্রাম। এখানে এই জায়গাটি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। কেন্দ্রবিন্দু থেকে দুবরাজপুরের অনবদ্য প্রশস্ত আধুনিক রাস্তা রয়েছে। বীরভূম জেলার ইতিহাস জড়িয়ে আছে এই শহরকে কেন্দ্র করে। রাজা কৃষ্ণচন্দ্রের গঞ্জ শহর এই দুবরাজপুর। রাজার স্মৃতি যেমন আছে এই শহরের, তেমনি নানান বর্গীহানার নানান চিহ্ন এখনও বিরাজমান। এর থেকে একটু দূরে গেলে মামা ভাগ্নে পাহাড় পার্ক রয়েছে একটি। পর্যটকদের থাকার জন্য স্থানীয় পৌরসভা অতিথি নিবাস তৈরি করে দিয়েছে। শ্যামল বনানী ছায়াগ্রা মামা ভাগ্নে পাহাড় এখানে দেখার জন্য প্রতি বছরই প্রচুর লোকজন পর্যটকরা এখানে আসেন। এছাড়া সামনে রয়েছে বক্রেশ্বরের সাম্প্রদায়িককালে সারা ভারতের মানুষের কাছে একটি কৌতূহল ও আকর্ষণীয় প্রাণকেন্দ্র হয়ে উঠেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে নানান ধরনের লোক আসেন। এই জলাশয়ে ভাসমান হোটেল, বোটিং বীরভূমে পর্যটন মানচিত্রে নজর কাড়া ইতিবৃত্ত অর্জন করেছে। আবার শীতে নীল নির্জনের স্থলে অসংখ্য পরিযায়ী পাখি এই জায়গায় আসেন। বক্রেশ্বর থেকে চলুন যাই রাজনগরে। বীরভূমের পুরনো রাজধানী পঞ্চ জেলার অধিকাংশ জুড়ে রয়েছে এখানে ধ্বংসাবশেষ। পর্যটক দেখার জন্য ধ্বংসাবশেষগুলি অনেক পুরনো স্মৃতি বহন করে চলেছে। বীরভূম শহর থেকে একটু দূরেই হলেও প্রতিনিয়ত সিউড়ি, সেখানে পর্যটকরা আসেন প্রতিনিয়ত। এখানকার জ্যাম, জেলি, মুরব্বা বিখ্যাত। এই দেখে চলুন যাই মা তারার মন্দিরে। এখানে রয়েছে বীরভূমের অতি প্রাচীন সভ্যতা এবং এখানে রয়েছে বোমাক্ষেপার স্মৃতি বিজড়িত মন্দির। এই মন্দির দেখে চলুন যাই ঘুরে আসি একটু দূরে থেকে, যেখানে রয়েছে অসংখ্য মন্দির, মসজিদ এবং ফুল্লরার গ্রাম। ফুল্লরা বর্তমানে সাঁইথিয়া কিংবা হাওড়া কিউল রেলপথ সাঁইথিয়া স্টেশনে সন্নিকটে বটবৃক্ষতলে রয়েছে এই পীঠস্থান। দেবীর পতিত অঙ্গ কণ্ঠহার
দেবী নন্দিনী, ভৈরব নন্দকেশ্বর। 1340 সালে তৈরি এই নন্দকেশ্বরী মন্দির। এই মন্দিরের অনেক স্মৃতি আজও বিজড়িত। বৈষ্ণব তীর্থ একচক্রা গ্রামে ছাড়িয়ে 3 কিলোমিটার যেতেই শৈব তীর্থ ভাবুক। প্রাচীন মন্দির গাত্রে রয়েছে 1287 খ্রিস্টাব্দে 60 ফুট উঁচু অনাদি শিবলিঙ্গ। মন্দিরটি তৈরি করেন তৈলঙ্গ স্বামী। এখানে থাকার ব্যবস্থা আছে। ভ্রমণ বিলাসী পর্যটকদের নিকট বল্লভপুর ডিয়ার পার্ক অতি সুপরিচিত নাম। রূপসী বাংলার টানি চলুন বল্লভডাঙ্গা অভয়ারণ্যে। সাঁওতাল গ্রাম, পরিযায়ী পাখিদের কলরব, চকিত নয়না হরিণীদের আনাগোনা, অনাবিল আনন্দ উপভোগ করবেন এখানে এসে। বোলপুর স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 13টি সুসজ্জিত 2 শয্যার বাংলো, খোলামেলা জায়গা আর সবুজের প্রাচুর্য এখানে রয়েছে। এখানে থাকার জন্য যথেষ্ট সুব্যবস্থা আছে। তাছাড়া রয়েছে অকালীপুর, হেতমপুর, বীরচন্দ্রপুর, দুবরাজপুর, কলেশ্বর, খরিশা, ভাবুক ও মহুলা, ইটান্ডা, কোটাপুর এবং আরও অনেক আকর্ষণীয় স্থান। বীরভূম জেলার পর্যটক শিল্পকে আরও বেশি আকর্ষণ করতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন, দর্শনীয় স্থানগুলিতে সরকারি বেসরকারি উদ্যোগের বেশি অবস্থান, হোটেল স্থাপন একান্ত প্রয়োজন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে কোথাও সাবস্ক্রাইব, শেয়ার এবং